তোমরা যে এই সুন্দর জঙ্গলটি দেখতে পাচ্ছ, এই জঙ্গলের নামটি হলো কমলনগর। জঙ্গলের পাখিরা ছিল ভীষণ শৌখিন, কিন্তু তারা তাদের শৌখিনতা সব সময় পূরণ করতে পারত না। তার একমাত্র কারণ ছিল মোড়ল গিন্নি। মোড়ল গিন্নি এতটা হিংসুটে ছিল যে কখনো কাউকে তার থেকে সুন্দর লাগুক এটা সে কখনোই চাইতো না। আরে নতুন বউ কাকলি যে, এসো এসো। কলস নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আমাদের সাথে এসো, পানি নাও। আমাদের সাথে তো বনে দিন কাটাতে হবে নাকি? আসলে দিদি নতুন এসেছি তো, তাই এই বনে তোমাদের সাথে আগে পরিচয় হোক, তখন আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আশীর্বাদ করি অনেক সুখী হও। তাহলে অনেক ভালো পাখি, দেখবে তোমায় অনেক সুখে রাখবে। কোনো সমস্যা হলে আমাদেরকে বলো, কেমন? সুখী দিদি, সমস্যার কথা কি বলছো? সমস্যা তো বেঁধে গেছে। ওই দেখো, ওর গলায় সোনার হার। এ মা, পাগলি, লুকিয়ে ফেলো, লুকিয়ে ফেলো তাড়াতাড়ি। গিন্নিমা দেখতে পেলে যে সর্বনাশ হয়ে যাবে। লুকিয়ে ফেলে আর কোনো লাভ নেই, কারণ আমার নজর যে গলার হারের দিকে পড়ে গেছে। দিয়ে দে বলছি, এসব সোনার হার গহনা শুধু আমার গলাতেই মানায়। না না, আমার হার আমি তোমাকে দিব কেন? হ্যাঁ বুঝেছি, তুই মনে হয় এ বনের নিয়ম জানিস না, বাকিদের থেকে শুনে নিস। দিয়ে দে এখন, দে বলছি। ইগলি কাকুলির কাছ থেকে হারটা নিয়ে হাসতে হাসতে চলে যায়, আর কাকুলি হঠাৎ এমন আচমকা ঘটনায় ভীষণ কাঁদতে থাকে। গিন্নিমা, আমার হারটা দিয়ে যান, আমার যে মায়ের শেষ স্মৃতি এই হার। বাবা অনেক কষ্টে আমাকে এই হারটা দিয়েছে, এত অভাবের মাঝে কখনো বিক্রি করিনি। কাঁদিস না কাকুলি, এই বনে যে আমাদের একটুও শৌখিন হতে নেই। গিন্নিমা চায় না আমরা ওনার মতো সোনা গহনা পরি। পাখিরা মন খারাপ করে যে যার মতো পানি নিয়ে চলে যায়। অন্যদিকে অত্যাচারী ইগলি সোনার হার নিয়ে বাড়িতে আসে, আর তার বাকি গহনাগুলো নিয়ে হাসতে থাকে। কি ব্যাপার ইগলি, তুমি আবার আজকার গহনা নিয়ে এলে শুনি? কার আবার? ওই কালু নতুন বউ সোনার গহনা পরেছিল। কত বড় সাহস, আমার মতো সুন্দরী হয়ে সেজে গুজে থাকতে চায়। কিনে নিয়ে এসেছি, এবার বোঝ মজা। বলছি কি ইগলি, এভাবে সবাইকে অত্যাচার না করলে হয় না। তুমি এত কঠোর হলে তো তোমাকে কেউ ভালোবাসবে না। ইগল, তুমি জানো না আমার গহনা কত পছন্দ, আর তুমি আমাকে কঠোর না হতে বলছো? তুমি এসব ভাবলে কি করে? আমি হলাম মোড়ল গিন্নি, তাই তুমি যদি আমার সাথে থাকতে চাও তাহলে আমার কথা মতো চলতে হবে তোমায়, আর তা না হলে আমি বাপের বাড়ি চলে যাব, এই বলে দিলাম। না না গিন্নি, তোমার যেভাবে ইচ্ছে তুমি চলো, আমি তোমাকে আর বারণ করব না। ইগল ইগলিকে কোনোভাবেই শাসন করতো না। ইগলির যেভাবে ইচ্ছে সেভাবে চলতে ভালোবাসতো। এভাবেই দিন কাটতে থাকে। আমি হলাম সবচেয়ে সুন্দরী, আমার এই রূপের কাছে সবকিছুই হার মেনে যায়। কেউ আমার থেকে সুন্দরী হতে পারবে না। যাই, একটু বাগান থেকে ঘুরে আসি। ইগলি হাঁটতে হাঁটতে বাগানে চলে আসে, এসে ভীষণ রেগে যায়। এ কি, তোদের এত বড় সাহস? তোরা কি না আমার ফুল বাগানে এসেছিস? তোরা জানিস আমার ফুলগুলো আমার মতোই সুন্দর, তাই আমি কাউকে ধরতে দেই না। আমি কইবেন গিন্নিমা, আসলে এই বনেটা আপনাদের জায়গায় কাউকে বাগান নেই, তাই এসেছিলাম। আসলে চন্দনের ফুল দিয়ে গহনা বানাতে অনেক ইচ্ছে করছিল, তাই বলে আমার বাগানে চুরি? বুঝেছি, তোরা পাখিরা বড্ড বার বেড়েছিস, তোদের আরো বেশি করে সাহায্য করতে হবে। অহংকারী ইগলির কথা শুনে ছানারা আরো ভয় পেয়ে যায়, আর কোনো রকমে প্রাণ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ছানাদের এমন ভয় পাওয়া দেখে ইগলি ভীষণ হাসতে থাকে। এভাবেই পাখিদের অত্যাচারের মাঝে দিন কাটছিল। দেখো, সুখী মাসির বাড়ি থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। চলো তো গিয়ে দেখি কি হয়েছে। হ্যাঁ রে মা, চল তো গিয়ে দেখি, নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। এ কি সুখী দিদি, তুমি এভাবে কাঁদছো কেন? টনি রে টনি, আমরা যে একেবারে নিঃস্ব হয়ে গেলাম, আমাদের সব শেষ হয়ে গেছে। কি যাতা বলছো? আমাকে খুলে বলো তো সব। কবুতর দাদা পারুল ঠিক আছে তো? আরে টনি, কাল রাতে তোর কবুতর দাদা শহর থেকে আমার জন্য গহনা কিনে এনেছিল, আর এই খবর মোড়ল গিন্নি জানতে পেয়ে আমার আগের গহনা সহ সব গহনা নিয়ে গেছে। কি, মোড়ল গিন্নি এত নিচে নেমেছে? এই মোড়ল গিন্নির তো একটা ব্যবস্থা করতেই হবে। এভাবে অকারণে অত্যাচার আর মেনে নেওয়া যায় না। কিন্তু টনি, তুই কি করবি?
যদি আমাদের বন থেকে তাড়িয়ে দেয় তখন আমরা এই ছোট্ট ছানা নিয়ে কোথায় যাব? তার থেকে ভালো আমরা এভাবেই সাদামাটা জীবন যাপন করি। আমাদের যে সাজগোজ পরিপাটি থাকা মানায় না। না সুখী দিদি, সুন্দরভাবে বাঁচার সবার অধিকার আছে। আমাদের বুদ্ধি দিয়ে ওই গিন্নিমাকে উচিত শিক্ষা দিতে হবে, যাতে সাপও মরে লাঠিও না ভাঙে। মানে? সবাইকে ডেকে নিয়ে এসো দিদি, তারপর সবটা বলছি। এরপর পাখিরা সবাই এক জায়গায় জড়ো হয় আর তাদের বুদ্ধির কথা খুলে বলে। টনি, তুই এতদিনে একটা সুন্দর বুদ্ধি বের করেছিস। এবার গিন্নিমা নাকানি চুবানি খাবে। যেই ভাবা সেই কাজ। রাতে টুনি চুপি চুপি মোড়ল গিন্নির ঘরে আসে আর ইগলির নাইট ক্রিমে কালো হওয়ার ঔষধ মিশিয়ে দেয়। আর এভাবেই সেই রাত কেটে দিন কেটে আবারও রাত নেমে আসে। কত সুন্দর আমি! দিন দিন আমার রূপ যেন আরো বেড়ে চলেছে। আমার থেকে কেউ সুন্দর হতে পারবে না। অহংকারে ইগলি এভাবেই হাসছিল আর ক্রিম মেখে ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে, না, এ কি সর্বনাশ হয়ে গেল আমার! ইগল, আমার সুন্দর চেহারা কিনা এভাবে নষ্ট হয়ে গেল। ইগলির কান্না শুনে সবাই সেখানে দৌড়ে আসে আর ইগলি মুখ অনেক ধোয়ার পরেও কোনো লাভ হয় না। ইগলি তাতে আরো চিন্তায় পড়ে যায়। যা ইচ্ছে করুক গিন্নিমা, কিন্তু আমার ওই ঔষধি জল ছাড়া কিছুতেই এই দাগ যাবে না। বলছিলাম কি গিন্নিমা, আমার জানা এক তান্ত্রিক বাবা আছে, তিনি এক ঝটকায় সুস্থ করে দিতে পারে। চলুন আমার সাথে, আমার মনে হয় আপনি সুস্থ হবেন। টুনির কথায় ইগলি রাজি হয়ে যায় আর টুনি ইগলিকে সেই বটগাছের নিচে তান্ত্রিকের কাছে নিয়ে যায়। সেখানে কবুতর আগে থেকেই তান্ত্রিক সেজে বসেছিল। তান্ত্রিক বাবা, আমাকে দেখুন বাবা, আমার কি অবস্থা হয়ে গেছে। শান্ত হ বাছা, শান্ত হ। আমি দেখছি আগে ধ্যান করে, হঠাৎ করে তোর এমন অবস্থা হয়েছে কেন? সর্বনাশ হয়ে গেছে বাছা, তোর ওপর কালো পরীর ছায়া পড়েছে। তুই তোর রূপ নিয়ে অনেক অহংকার করেছিস, পাখিদের ওপর অত্যাচার করেছিস, ওদের গহনা নিয়েছিস, তাই তোর এসব পাপের ফল। ধীরে ধীরে তুই আরো কালো হয়ে যাবি। না, এখন কি উপায় আমি ঠিক হব বাবা? আপনি বলে দিন। উপায় একটাই, যদি তুই অহংকার করা ছেড়ে দিস আর পাখিদের গহনা তাদের ফিরিয়ে দিস, তাহলে তুই আগের মতো হবি। আর আমি একটা মন্ত্রপুত জল দিব, এটা দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। আমি রাজি বাবা, আমি সব ফিরিয়ে দিব আর অহংকার করব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোকে জল দিচ্ছি। আর শোন, যদি চালাকি করিস তাহলে ওই পরীর ছায়া আবার আসবে। না 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 না, আমি চালাকি করব না। টুনি, সত্যি তুই অনেক বুদ্ধিমতী। তোর জন্য আজ গিন্নিমা উচিত শিক্ষা পেল। পাখিরা খুশি মনে বাড়িতে চলে যায়। এদিকে ইগলি নিজ দায়িত্বে পাখিদের বাড়ি বাড়ি গিয়ে সোনার গহনা ফিরিয়ে দেয়। দেখলে তো বন্ধুরা, শক্তিতে না জিতলে বুদ্ধি দিয়ে জিততে হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই। শীতের দিনেও গাছে থাকি, কারণ আমি পেতনি। সুখে থাকার বড় ইচ্ছে, পাই না আমি মুক্তি। ওরে বাবা রে বাবা, কি বাতাস রে! এই বাতাসে তো আমার খুব ঠান্ডা লাগছে। পেয়েছি বুদ্ধি একটা, পেয়েছি। এরপর পেতনি তার হাতটা লম্বা করে জানালা দিয়ে কম্বল নিয়ে আসে। যাক বাবা, এখন একটু ঠান্ডা কম লাগছে। এই সুখী, তাড়াতাড়ি জানালাটা বন্ধ করো, বাইরে যে শীত পড়েছে, তার উপরে বাতাস বইছে, সব শীত যেন জানালা দিয়ে ঘরে ঢুকছে। এরপর সুখী যেই না জানালা বন্ধ করে দেয়, তখনই জানালার দিকে তাকায় আর বিছানায় রাখা কম্বলটা দেখতে না পেয়ে অবাক হয়ে যায়।
এ কি কবুতর, আমাদের কম্বলটা কোথায় গেল? একটি মাত্র কম্বল ছিল, সেটাও কি না চুরি হয়ে গেল? এই শীতে নিশ্চয়ই কেউ আমাদের কম্বলটা চুরি করে নিয়ে গেছে। কি আর করার, এক্ষুনি আমি চাদর জড়িয়ে নতুন একটা কম্বল কিনে আনছি। মাসি, ও মাসি, আমার না খুব শীত করছে, আর তোমার তো অনেক চাদর। আমাকে একটা চাদর দাও না গো মাসি, দাও না। তোর ঠাম্মি এই বাড়িতে তোদেরকে থাকতে দিয়েছে বলে আমি আমার সবকিছু তোদেরকে দিব? এটা তুই ভাবলি কি করে? অনেক দিন তো হলো তোরা মা মেয়ে আমাদের বাড়িতে থাকিস, এতদিনেও নিজের একটা থাকার জায়গা করতে পারলি না? আমার মা তো খুব অসুস্থ, তাই ঠিক মতো কাজ করতে পারে না। তা না হলে আমাদেরও একটা থাকার জায়গা থাকতো। মায়ের মতন একা নাকে কথাই বলতে শিখেছিস। তোরা এই বাড়ি থেকে বিদায় হলে আমি শান্তিতে একটু দিন কাটাতে পারবো। চিন্তা করো না মুন্নি দিদি, আমরা আজকেই তোমার বাড়ি ছেড়ে চলে যাব। তুমি তো ঠিক কথাই বলেছো, কতদিন আর আমরা অন্যের বাড়িতে থাকবো। চল রে মা, চল। কিন্তু মা, বাইরে তো অনেক কুয়াশা, এই শীতের সকালে আমরা কোথায় যাব? কাঁদিস না রে মা, আমরা ঠিক একটা ব্যবস্থা করে নিব। এরপর টুনি তার মেয়েকে নিয়ে মুন্নির বাড়ি থেকে চলে যায়, আর যাওয়ার পথে কবুতরের সাথে তার দেখা হয়ে যায়। কিরে টুনি, এত শীতে চাদর ছাড়া বাইরে বের হয়েছিস কেন? আমাদের ভাগ্যে একটা থাকার জায়গা নেই, সেখানে আবার চাদর কোথায় পাবো কবুতর দাদা? টোনা মারা যাবার পর আমি আমার মেয়েকে নিয়ে খুব অসহায় হয়ে পড়েছি। তুমি আমাদের একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবে? না মানে মানে আমার একটা ছোট্ট ঘরে আমি আমার বউকে নিয়ে থাকি, তোদেরকে আশ্রয় দেবার মতো জায়গা আমার কাছে নেই রে। যা টুনি, তুই বরং অন্য কোথাও খুঁজে দেখ। এরপর কবুতর কম্বল নিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে যায়। এদিকে টুনি তার মেয়েকে নিয়ে সবার দাঁড়ে দাঁড়ে আশ্রয় খুঁজতে থাকে। শীতের দিনে কেউ তাদেরকে আশ্রয় দেয় না। অবশেষে দেখতে দেখতে রাত হয়ে যায়। টুনি তার মেয়েকে নিয়ে একটা বড় গাছের নিচে আশ্রয় নেয়। মা, ও মা, আমি এখানে থাকতে পারছি না মা, আমার যে খুব ঠান্ডা লাগছে। কি করবো রে মা, আমি যে এক হতভাগী মা। তোকে একটু কম্বল জোগাড় করে দিতে পারিনি। এদিকে টুনি ও টুকির সব কথা গাছে থাকা পেতনি শুনে ফেলে, আর তার ঘুম ভেঙে যায়। আহারে, পাখি ও তার ছানাটা শীতের জন্য ঠান্ডায় কাঁপছে, এটা দেখে আমার খুব খারাপ লাগছে। না না, আমি বরং আমার কম্বলটা ওদের দিয়ে দেই। এই যে টুনি পাখি, এই নে, এই কম্বলটা তুই নে, আর তোর মেয়েকে নিয়ে আরামে থাক। কি আমি কি দেখছি? পেতনি কিনা আমাকে কম্বল দিয়ে সাহায্য করছে। সৃষ্টিকর্তা তোমার ভালো করুক। টুনির মুখ থেকে এ কথা শেষ না হতেই পেতনি এক সুন্দরী পরিরূপে পরিণত হয়, আর নিজের পরিরূপ ফিরে পেয়ে সে অনেক খুশি হয়ে যায়। এই তো আমি আমার পরিরূপ ফিরে পেয়েছি, তার মানে আমি অভিশাপ মুক্ত হয়েছি। অভিশাপ? তার মানে তুমি পেতনি নও, তুমি আসলে একটা পরী। কিন্তু তুমি এমন অভিশপ্ত হয়েছিলে কেন? একদিন আমি এক তান্ত্রিকের ধ্যান ভেঙে দিয়েছিলাম, এজন্য তান্ত্রিক রেগে গিয়ে আমাকে পেতনি হওয়ার অভিশাপ দেয়। তাই আমি পেতনি হয়ে যাই আর নিজের অতীত ভুলে গিয়ে অন্যের অন্যায় করতে শুরু করি। কিন্তু আজ মনে হয় তোমাকে আমি কম্বল দিয়ে ভালো কাজ করেছি, এজন্য আমি অভিশাপ থেকে মুক্তি পেয়েছি। কিন্তু টুনি পাখি, এত শীতে তোমরা ঘরে না থেকে গাছের নিচে রাত কাটাচ্ছ কেন? এরপর টুনি তার কষ্টের কথা পরীকে খুলে বলে, আর টুনির কষ্টের কথা শুনে পরী টুনিকে একটা জাদুর কাঠি দেয়। এটা একটা জাদুর কাঠি, এই কাঠিকে হাতে নিয়ে মন্ত্র পড়লে সে তোমাকে অনেক কম্বল দেবে, আবার মন্ত্র পড়লে জাদুর কাঠি কম্বল দেয়া বন্ধ করবে। আর মন্ত্রটা হচ্ছে, জাদুর কাঠি কম্বল দে তাড়াতাড়ি। তাহলে কম্বল দেয়া বন্ধের মন্ত্র কি পড়ি? জাদুর কাঠি থাম, এবার কম্বল নেয়া শেষ আমার। এই নাও টুনি, এটা দিয়ে তুমি একটা ব্যবসা শুরু করো আর অনেক সুখে দিন কাটাতে থাকো, কেমন?
এরপর পরি সেখান থেকে চলে যায়। এদিকে টুনি মন্ত্র পড়ে আর জাদুর কাঠি তাকে অনেকগুলো কম্বল দেয়, আর সেগুলো সে একটা দোকানে বিক্রি করে অনেক টাকা পায়। আর এভাবেই জাদুর কাঠির সাহায্যে বনে অনেক বড় একটা কম্বলের কারখানা তৈরি করে। এদিকে নিজের একটা পাকা বাড়িও তৈরি করে। তোতা দাদা, এই শীতের সকালে আমি গরিবদের মাঝে কিছু কম্বল বিতরণ করতে চাই। এই শীতে এমনও গরিব পাখি আছে যারা অনেক কষ্টে রাত কাটাচ্ছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি এক্ষুনি একটা ঠেলা গাড়িতে করে কম্বল গুছিয়ে নিচ্ছি। এরপর তোতা ঠেলা গাড়িতে করে অনেকগুলো কম্বল গুছিয়ে নেয়, আর টুনিও তোতা মিলে ঠেলা গাড়ি নিয়ে বনের ভেতরে চলে যায়। এই সেই গাছ, যে গাছের নিচে দাঁড়িয়ে পরি আমাকে নতুন ভাবে বাঁচতে শিখিয়েছে। তাই এই গাছের নিচে আমি সবাইকে কম্বল বিতরণ করতে চাই। তোতা দাদা, তুমি সবাইকে খবর দাও। শুনুন শুনুন শুনুন, আমাদের আর ডিজিটাল সার্ভিস কারখানার পক্ষ থেকে শীতের জন্য কম্বল বিতরণ করা হবে। তাই যারা যারা কম্বল নিতে ইচ্ছুক তারা বনের বড় গাছের নিচে চলে আসুন। শুনুন শুনুন শুনুন। ওরে বাবা, এই কারখানার নাম তো অনেক শুনেছি। এই কারখানার মালিক নাকি অল্প কিছুদিনে অনেক ধনী হয়ে গেছে। আজকে আবার আমাদের বনে কম্বল বিতরণ করতে এসেছে। যাই, একটা কম্বল ফ্রিতে পেতে কে না চায়। কম্বল পাওয়ার কথা শুনে বনের গরিব দুঃখী সহ অনেকেই কম্বল নিতে চলে আসে। এদিকে কবুতর ও মুন্নি টুনিকে কম্বল বিতরণ করতে দেখে তো অবাক হয়ে যায়। একে টুনি, তুই এত বড় কারখানার মালিক, কিন্তু এটা কি করে সম্ভব? সবাই সবসময় কষ্টে থাকে না কবুতর দাদা, কোনো একদিন সে সুখের দেখা পায়। তাই বলে সেই কষ্টের দিনে কাউকে সাহায্য না করে এড়িয়ে যাওয়া আমাদের উচিত নয়। এই নাও কবুতর দাদা, দুটো কম্বল নিয়ে যাও। আমি কি দেখছি? টুনি এত কম সময়ে এত বড় কারখানার মালিক হলো কি করে? না না, এর উন্নতি দেখে আমার সন্দেহ হচ্ছে। এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না। আমাকে টুনির ধনী হওয়ার রহস্য জানতে হবে। কি ব্যাপার মুন্নি দিদি, এত ধনী হওয়া সত্ত্বেও তুমি কম্বল নিতে এসেছো? এসে যখন পড়েছো, এই নাও একটা কম্বল। সৃষ্টিকর্তা তোর ভালো করুক রে মা। এই শীতে আমি একটা ছেঁড়া কাঁথা গায়ে জড়িয়ে রাত কাটাচ্ছিলাম। কম্বলটা দিয়ে তুই আমাদের মতো গরিবদের অনেক বড় উপকার করলি। এরপর সবাই কম্বল নিয়ে যে যার বাড়িতে চলে যায়। এদিকে টুনি ও তোতা তাদের বাড়িতে ফিরে আসে, আর এভাবে দেখতে দেখতে রাত হয়ে যায়। ম্যাডাম, আমাদের কারখানার সব কম্বল অনেক আরামদায়ক হওয়ার কারণে বিক্রি হয়ে গেছে। কাল সকালের মধ্যে কারখানায় কম্বল ওঠাতে হবে। আচ্ছা ঠিক আছে তোতা দাদা, তুমি যাও, আমি আজ রাতের মধ্যে সব ব্যবস্থা করে রাখবো। জাদুর কাঠি, কম্বল দে তাড়াতাড়ি। তার মানে এই কাঠি হলো আসল রহস্য। এবার দেখ টুনি, তোর কারখানা বন্ধ করে আমি নিজের নামে কারখানা খুলবো। জাদুর কাঠি থাম এবার, কম্বল নেয়া শেষ আমার। এরপর টুনি ঘুমিয়ে পড়ে। এদিকে মুন্নি ভোরবেলায় এসে জাদুর কাঠি চুরি করে নিয়ে যায়। এভাবে দেখতে দেখতে সকাল হয়ে যায়। জাদুর কাঠি, কম্বল দে তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে জাদুর কাঠি কম্বল দেয়া শুরু করে, আর ধীরে ধীরে ঘর ভর্তি হয়ে কম্বল হতে থাকে। কেননা জাদুর কাঠিকে থামানোর মন্ত্র মুন্নির জানা ছিল না। কি, কম্বল দিয়ে ঘর তো ভরে যাচ্ছে, এই কাঠি তো কিছুতেই থামছে না। এবার তো মনে হচ্ছে কম্বলের নিচে পড়ে আমার প্রাণটাই চলে যাবে। আমাদের জাদুর কাঠিতে চুরি হয়ে গেছে, কারণ আমি সেটাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আর আলমারির কাছে আংটিটা খুঁজে পেয়েছি। আরে, এটা তো মুন্নি দিদির আংটি। তার মানে মুন্নি দিদি আমাদের জাদুর কাঠিটা চুরি করতে এসেছিল। চল রে মা, আমরা মুন্নি দিদির বাড়িতে যাই। এরপর টুনি ও টুকি মুন্নির বাড়িতে চলে যায়, আর মুন্নিকে কম্বলের ভেতরে আটকে যেতে দেখতে পায়। এ কি, কম্বল দিয়ে তো মুন্নি দিদি আটকে যাচ্ছে। জাদুর কাঠি থাম এবার, কম্বল নেয়া শেষ আমার। সাথে সাথে জাদুর কাঠি কম্বল দেয়া বন্ধ করে দেয়। তোরা না থাকলে আজ আমি কম্বলের নিচে চাপা পড়ে মরেই যেতাম রে টুনি। আমি তোদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, তুই আমাকে ক্ষমা করে দে রে, ক্ষমা করে দে।
দেখলে তো মুন্নি দিদি, অন্যের ক্ষতি করতে চাইলে নিজেরই ক্ষতি হয়, তাই আমাদের অন্যের ক্ষতি করা উচিত নয়। ঠিক বলেছিস রে টুনি, এই নে তোর জাদুর কাঠি। আমি আর কখনো অন্যের ক্ষতি করব না। আজ থেকে আমরা মিলেমিশে বাস করব। এরপর টুনি ও মুন্নি একসাথে মিলেমিশে থাকতে